ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের উপর আলোচনা করছি, পঞ্চম অধ্যায় কার্যক্ষমতা ও শক্তির উপর। ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা আমার এই চ্যানেলটা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে গুগলে সার্চ করবে বা ইউটিউবে সার্চ করবে, তাহলে পেয়ে যাবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, যাতে আমার অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 1। এতে আমরা আলোচনা করব কার্যের সংজ্ঞা, কার্যের পরিমাণ, কার্যের একক এবং কার্যের যে ভাগ রয়েছে, বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, তাদের উদাহরণ এবং কার্যহীন বল, আর কিছু গাণিতিক সমস্যা, এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং কিছু প্রশ্ন উত্তর। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক যে কার্য কী। এখানে দেওয়া রয়েছে, দেখো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ ফলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ হয়, ঠিক আছে, এখানে একটু ভুল রয়েছে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগবিন্দু যদি সরণ হয় বললে হবে না, সরণ হলেই সবসময় কার্য হয় না। যেমন ধরো একটা বস্তু, এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তার যদি সরণ ঘটে, যদি এরকম হয় যে বল প্রয়োগ করেছি যেদিকে, সরণ ঘটেছে তার সমকোণে, তখন কার্য হবে না, তাই তো। আর যদি 90 ডিগ্রি কোণে হয় তখন কিন্তু কার্য হবে না। তার মানে ওটাকে আমাকে একটু পাল্টাতে হবে, ঠিক আছে। সেটা কি হবে সেটা আমরা বলবো। তাহলে কার্যের সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। কার্য কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ অভিলম্ব দিকে ব্যতীত যে কোনো দিকে ঘটে। তাহলে এইখানে দেখো, অভিলম্ব দিকে ব্যতীত, অর্থাৎ অভিলম্ব দিকে গেলে তাহলে কিন্তু কার্য হবে না। যে কোনো দিকে ঘটে তবে কার্য হয়েছে বলা হয়। তাহলে বলের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করব, তাহলে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ অভিলম্ব দিকে ব্যতীত যে কোনো দিকে ঘটে, ঠিক আছে। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, অভিলম্ব দিকে ব্যতীত। এটা অবিলম্ব দিকে হলেই কেবলমাত্র কার্য হবে না, আর যে কোনো কোণে হলেই কার্য ঘটবে। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক তাহলে ব্যাপারটা। মনে করো এটা হচ্ছে মেঝের উপর একটা বস্তু রয়েছে, একটা বস্তু এটা মেঝের উপর রয়েছে। এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করেছি এদিকে, তাতে তার সরণ ঘটেছে এইদিকে, এদিকে সরণ ঘটল। তাহলে এক্ষেত্রে যে থিটাটা হয়েছে, থিটাটা নট ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে বলা হবে কার্য হয়েছে। শুধুমাত্র 90 ডিগ্রি কোণে হলে কার্য হবে না। যেমন ধরো তুমি একটা বস্তুকে অনুভূমিক দিকে হাতে করে নিয়ে যাচ্ছ, অর্থাৎ তারপর বল প্রয়োগ করেছো এদিকে, অথচ সরণ ঘটছে তার সঙ্গে সমকোণে। যেমন একটা সুটকেসকে হাতে নিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে দেখো থিটাটা হয়েছে 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কার্য হবে না। তাহলে এইটাকেই আমরা এই সংজ্ঞাতে এক্সেপশনাল করেছি, অর্থাৎ অবিলম্ব দিকে ব্যতীত যে কোনো দিকে ঘটে, সরণ ঘটবে, ঠিক আছে। তাহলে কার্য আমরা এভাবে বলছি।
এবার দেখো কার্যের কিছু উদাহরণ দিয়েছি। দেখো যেমন একটা ওয়েট লিফটিংয়ের খেলার ক্ষেত্রে কী হয়, সেটা হচ্ছে বস্তুর ওজনটা হচ্ছে নিচের দিকে আর সরণ ঘটছে তার সঙ্গে 180 ডিগ্রি কোণে, অর্থাৎ এদিকে সরণ ঘটছে আর এদিকে তার ওজন কাজ করছে, ওজনের বিরুদ্ধে সরণটা ঘটছে, তাই তো? তাহলে এখানে অ্যাঙ্গেলটা হয়েছে 180 ডিগ্রি। আবার এক্ষেত্রে দেখো কুয়ো থেকে যখন জল তোলা হচ্ছে, যে বালতিতে কী হচ্ছে, বালতিতে যে জল রয়েছে সেই জলের ওজন কাজ করছে নিচের দিকে, আর তার সঙ্গে দড়ি দিয়ে একটা তোলা হচ্ছে, এদিকে বল প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ সরণটা এইদিকে ঘটছে, সরণ আর এইদিকে ওজনের বিরুদ্ধে তোলা হচ্ছে। তাহলে এক্ষেত্রেও দেখো এটা অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক্ষেত্রেও কার্য হবে। আবার এক্ষেত্রে দেখো একটা ক্রেনের সাহায্যে একটা গাড়িকে তোলা হচ্ছে, তাহলে গাড়ির ওজন কাজ করছে নিচের দিকে আর তোলা হচ্ছে, সরণ হচ্ছে উপরের দিকে, তাহলে এক্ষেত্রেও দেখো কোণটা হয়েছে 180 ডিগ্রি। এই ক্ষেত্রে দেখো এক্ষেত্রে বল প্রয়োগ করেছে এই অ্যাঙ্গেলে, সরণ হচ্ছে দেখো তার সঙ্গে একটা কোণ করে এইদিকে, তাহলে এক্ষেত্রেও বলবো যেহেতু 90 ডিগ্রি নয়, তাহলে এক্ষেত্রেও কাজ হয়েছে, তাই তো? এটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্ম কোণে ঘটছে, এক্ষেত্রেও কার্য হবে। আবার যখন একটা বল দেখো এই বলটা নিচের দিকে পড়ছে, তাহলে ওজন কাজ করছে নিচের দিকে, আবার সরণ ঘটছেও নিচের দিকে, অর্থাৎ এক্ষেত্রে থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এক্ষেত্রেও কিন্তু কার্য হবে। আবার একটা বলকে আঘাত করা হয়েছে, তাহলে আঘাত করার সময় ফোর্স দেওয়া হয়েছে ওইদিকে আর সরণও ঘটেছে তার ওইদিকে একই দিকে, তাহলে যেদিকেই বল দেওয়া হয়েছে সেদিকেই ফোর্স, সেদিকেই ডিসপ্লেসমেন্ট, তাহলে বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে তাহলে থিটা কত হলো, থিটা 0 ডিগ্রি। আবার দেখো একটা বস্তুর আমরা পাটাতনের সাহায্যে নততলে বরাবর উপর দিকে তুলছি, তাহলে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এক্ষেত্রে একটু অন্য ধরনের আসছে, কিন্তু ওজনটা কাজ করছে কিন্তু অ্যাকচুয়ালি নিচের দিকে, সোজা নিচের দিকে ওজন কাজ করে, এই ওজনের বিরুদ্ধে ওকে তোলা হচ্ছে, অর্থাৎ সরণটা ঘটছে দেখো এই দিকে, তাহলে এটা দেখো 90 ডিগ্রি হলে এই বরাবর হতো, তাহলে এটা গ্রেটার দেন 90 ডিগ্রি, তাই তো? এটা স্থূল কোণে ঘটছে, অর্থাৎ গ্রেটার দেন 90 ডিগ্রি কোণে ঘটছে, স্থূল কোণ আমরা বলবো, তাহলে এক্ষেত্রেও কার্য করছে, নততল বরাবর একটা বস্তুকে উপরের দিকে তোলা। আবার এদিকে দেখো যদি আমরা একটা বস্তুকে পাথরকে সুতো দিয়ে বেঁধে আমরা বৃত্তাকার পথে ঘোরাই, তাহলে বৃত্তাকার পথে একটা অভিকেন্দ্র বল কাজ করে আমরা জানি ভেতরের দিকে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, সেই অভিকেন্দ্র বল ব্যাসার্ধ বরাবর কাজ করছে আর সরণ ঘটছে তার সঙ্গে সমকোণে, অর্থাৎ এক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্য হবে না, তাহলে এক্ষেত্রে কার্য হবে না। ক্লিয়ার? আবার ঠিক একই রকম দেখো সুটকেসের ক্ষেত্রে যেটা বলেছি, তাহলে ব্যক্তি হাত দিয়ে বল প্রয়োগ করেছে উপরের দিকে আর সরণ ঘটছে তার সঙ্গে অবিলম্ব দিকে, অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রেও কার্য হবে না, কার্য হবে না, তাই তো? এগুলো হচ্ছে আমরা উদাহরণগুলো দেখলাম, তাহলে সবগুলোকে একসঙ্গে একটু দেখে নিই। তাহলে লক্ষ্য করে দেখো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে যেদিকে প্রযুক্ত বল সেদিকেই সরণ, অর্থাৎ থিটা হচ্ছে 0 ডিগ্রি অথবা থিটা হচ্ছে 90-এর থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রির থেকে কম, যাকে আমরা বলি কি সূক্ষ্ম কোণ। আবার এক্ষেত্রে দেখো এক্সাক্ট 90 ডিগ্রি বল প্রয়োগ করা হয়েছে আর সরণ ঘটছে তার সঙ্গে 90 ডিগ্রি, অর্থাৎ থিটা হচ্ছে এক্ষেত্রে থিটা 90 ডিগ্রি। আর এক্ষেত্রে দেখো এক্ষেত্রে 180 বা তার থেকে এটা স্থূল কোণ, অর্থাৎ গ্রেটার দেন 90 ডিগ্রি কোণ, এগুলো হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন 90 আর ওটা হচ্ছে গ্রেটার দেন 90, এটা ইকুয়াল টু 90, তাহলে তিনটে আমরা অপশন পেলাম। ইকুয়াল টু 90 হলে কার্য হবে না, ঠিক আছে, কার্য শূন্য, আর লেস দেন হলেও কার্য হবে, গ্রেটার দেন হলেও কার্য হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি, এদেরকে আমরা একটা নাম দেব, আবার এখানে আরেকটা নাম দেবো, আর এপাশে আরেকটা নাম করব। ক্লিয়ার? তাহলে আমরা কার্যের যে উদাহরণটা দেখব সেটা মূলত তিনটে পর্যায়ে চলে যাবে, একটা বলের দ্বারা কার্য, একটা বলের বিরুদ্ধে কার্য, একটা কার্যহীন বল, এক্ষেত্রে কার্য হচ্ছে না।
তাহলে দেখো এবারে আমরা কার্যের পরিমাপ আমরা কী করে করব। কার্যের পরিমাপ তোমাদের বইতে যেটা রয়েছে দেখো সেটা একটু সহজ করে দেওয়া আছে। সেটা হলো কি না, যখন কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি, ধরো এখানে একটা এই বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, প্রযুক্ত বলটা তোমার ইচ্ছা মতো যে কোনো অ্যাঙ্গেলে ধরে নাও, প্রযুক্ত বল হচ্ছে এফ। এবারে তার সরণ ঘটছে মনে করো এইদিকে এস, তাদের মধ্যে কোণ যেটা রয়েছে এই কোণটা হচ্ছে থিটা কোণে সরণ ঘটেছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি কার্য হিসাব করি তাহলে কার্য সমান হবে, অ্যাকচুয়ালি দুটোভাবে করা যায়, বলের উপাংশ নিয়ে করতে পারি অথবা সরণের উপাংশ নিয়েও করতে পারি। তাহলে আমরা যদি বলি সরণের অভিমুখে বলের উপাংশ গুণিত সরণ, তাই তো, এই যে সরণের অভিমুখে বলের উপাংশ আর এদিকে সরণ, অর্থাৎ বলটা কাজ করছে এদিকে কিন্তু সরণ ঘটছে দেখো তার সঙ্গে থিটা কোণে। তাহলে এই বলের কতটা অংশ এই দিকে রয়েছে, এই সরণের দিকে রয়েছে। তোমরা যখন ক্লাস 10-এ যাবে তখন ত্রিকোণমিতিতে পেয়ে যাবে, এদিকে উপাংশ কাজ করবে এফ কস থিটা। এই কস থিটা মানে কি, যে কোনো সমকোণী ত্রিভুজের তোমরা জানো যে তিনটে বাহুকে আমরা বলি এটা হচ্ছে অতিভুজ। এটা যে কোণটা আমরা ধরবো এই কোণটা যদি থিটা ধরি তাহলে এই কোণের বিপরীতটা হবে লম্ব আর এটা হবে ভূমি, ঠিক আছে। তাহলে এই কোণের যদি মান থিটা হয় তাহলে আমরা কস থিটা মানে বলবো কস থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি এবং অতিভুজের অনুপাতকেই আমরা বলবো ভূমি আর অতিভুজের অনুপাতকেই কস থিটা ধরা হবে। তাহলে এক্ষেত্রে সেটাই এখানে লেখা হয়েছে এফ কস থিটা। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এফ কস থিটা গুণিত সরণ হচ্ছে এস। তাহলে এটাকে একটু সরল করে নিচ্ছি, এফ এস কস থিটা। তবে যখন আরও উঁচু ক্লাসে উঠবে তখন দেখবে এটা ডব্লিউ সমান আমরা যদি লিখি, ডব্লিউ সমান লিখবে এফ ডট এস, ঠিক আছে। দুটো ভেক্টর, বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, তাদের ডট প্রোডাক্ট করলাম, কার্য করলাম। কার্য কিন্তু একটা স্কেলার রাশি হবে, এর মান আছে কিন্তু অভিমুখ নেই, কিন্তু দুটো ভেক্টর রাশির স্কেলার গুণফল। তাহলে দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফল হলো কার্য। তাহলে কার্য স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কার্যের পরিমাপ হিসাব করব। তাহলে ছোট্ট ফর্মুলাটা আমরা ডব্লিউ সমান এফ এস কস থিটা, এটাই মনে রাখবে, ওকে। যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, এস হচ্ছে সরণ, আর থিটা হলো প্রযুক্ত বল এবং সরণের মধ্যে কোণ। এই যে দেখো প্রযুক্ত বল এফ আর বলের অভিমুখে প্রয়োগবিন্দুর সরণ এস। এটা একটা স্পেশাল কেস করা হয়েছে, যদি আমরা যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই যদি সরণ ঘটে, এটাও যদি বল হয় এবং সেদিকেই যদি সরণ ঘটে তখন থিটাটা হয়ে যাবে 0 ডিগ্রি। আর সেক্ষেত্রে দেখো আমাদের সেই ফর্মুলা যদি বসাই এফ এস কস 0 ডিগ্রি, তার মানে এফ ইন্টু এস, ওই এফ ইন্টু এসটাকে এখানে লেখা হয়েছে, দেখো এটা এফ এটা এস, ঠিক আছে। তাহলে মেইন ফর্মুলা হচ্ছে এফ এস কস থিটা, থিটার জায়গায় বিভিন্ন মান বসালে আমরা পেয়ে যাব, ক্লিয়ার। এটা দেখো কার্যের পরিমাপ যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, এই যে এফ বল প্রয়োগ করা হয়েছে, এফ এটা হচ্ছে প্রযুক্ত বল, আর এস হচ্ছে বলের প্রয়োগ বিন্দুর সরণ, এখান থেকে এখানে চলে এসছে, থিটা কোণে সরণটা ঘটেছে। তাহলে এদিকে বলের উপাংশ হবে এফ কস থিটা, আর এফ কস থিটার সঙ্গে এস গুণ করা হয়েছে এফ এস কস থিটা। এটা হচ্ছে কার্যের পরিমাণ। এবারে আমরা চলে আসব কার্যের একক। কার্যের এককটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পরম একক আর একটা অভিকর্ষী একক। পরম একক মানে
স্থানভেদে এর মানের কোনো পরিবর্তন ঘটবে না, বিশ্বের যে কোনো জায়গাতেই এর মান একই থাকবে, ধ্রুবক। কিন্তু অভিকর্ষীয় এককে কী হচ্ছে, জি এর উপর নির্ভর করে, এবং আমরা জানি যে জি এর মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন এবং উচ্চতা এবং গভীরতার উপর চেঞ্জ হয়ে যায়। তাহলে অভিকর্ষী একক কিন্তু স্থানভেদে আলাদা হয়ে যাবে। সে জায়গায় কাজের পরম এককগুলো কিন্তু সব জায়গাতেই একই থাকবে। কার্যের পরম একককে আমরা দুটো ভাগে ভাগ করছি, সিজিএস আর এসআই। সিজিএসে মনে রাখবে, সিজিএসে কার্যের একক আমরা এই ডেফিনেশন থেকেই মূলত আমরা পেয়ে যাব ডব্লিউ সমান এফ এস কস থিটা, আর কস থিটাকে যদি আমি এখানে 1 ধরি, অর্থাৎ থিটা সমান যদি 0 ডিগ্রি ধরে নিই, তাহলে কস 0 ডিগ্রি সমান হয়ে যাবে 1, তাহলে এখানে হয়ে যাবে এফ এস। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে রাখো, আমি যদি একক যেতে চাই তাহলে বলের একক বসাবো আর সরণের একক বসাবো। তাহলে ডব্লিউর একক কী পাবো, ডব্লিউর একক হচ্ছে বলের একক সিজিএস হচ্ছে ডাইন, আর সরণের একক হচ্ছে সেন্টিমিটার, তাহলে ডাইন সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা যদি লিখি ডাইন সেন্টিমিটার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আর যদি এসআই পদ্ধতিতে করা হয় তাহলে এটাই হয়ে যাবে, ডব্লিউর একক হয়ে যাবে, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন গণিত মিটার। এটাকে আমরা সিম্বলে লিখলে ক্যাপিটাল এন স্মল এন, নিউটন মিটার। তাহলে ডেফিনেশনটা দেখো, এইখান থেকেই বলতে হবে, এই জায়গাটা থেকে ডেফিনেশনটা বলা যাবে। ঠিক, যখন আমরা 1 ডাইন সেন্টিমিটারের সংজ্ঞা দেবো, তার মানে দেখো ডব্লিউ সমান 1 ডাইন গুণিত 1 সেন্টিমিটার, আর কস থিটাটা হবে 1, তার মানে বলের অভিমুখে। তার মানে কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করলাম, কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে 1 সেমি সরণ ঘটে, তবে ওই আর্ক, ওটাকে আমরা বলছি 1 আর্ক কার্য হয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলি আর্ক। আর এই নিউটন মিটারটাকে আমরা বলবো জুল। এটাই আমরা ইউজ করব, নিউটন মিটারটা ইউজ করি না, যেটা এটাকে সিম্বল লিখতে হবে ক্যাপিটাল জে, যেহেতু বিজ্ঞানীর নাম তাহলে ক্যাপিটাল জে। এটা আর্ক, আর্কটা ERG, আর্ক। তাহলে কার্যের আমরা দুটো একক পেয়ে গেলাম, সিজিএস আর এসআই। সিজিএস একক হচ্ছে আর্ক, যেটা অ্যাকচুয়ালি ডাইন সেন্টিমিটার, আর এসআইতে হচ্ছে জুল, যেটা হচ্ছে নিউটন মিটার। ক্লিয়ার? তাহলে 1 জুলের সংজ্ঞা যদি আমরা বলি কী হবে, 1 জুল, এর সংজ্ঞা কী হবে, একই রকম লিখে যাও, শুধু 1 ডাইনের জায়গায় লিখতে হবে, তাহলে 1 নিউটন। 1 নিউটন বল প্রয়োগ করলে বলের অভিমুখে যদি সরণ হয় 1 মিটার, তাহলে সেক্ষেত্রে কার্য হবে 1 জুল। ক্লিয়ার? তার মানে বস্তুটার উপর আমি বল প্রয়োগ করছি এদিকে 1 নিউটন, আর সরণ হবে এখান থেকে এখানে যখন আসবে সেটা হচ্ছে 1 মিটার, এই সরণটা হবে 1 মিটার, তাহলে সেক্ষেত্রে কার্য হবে 1 জুল। ঠিক আছে, জুল আর আর্গের সংজ্ঞা দিলাম। এবার জুল এবং আর্গের সঙ্গে সম্পর্ক পেয়ে যাচ্ছি। দেখো, তাহলে আমরা যদি সম্পর্ক পেতে চাই তাহলে প্রথমে লিখব 1 জুল ইকুয়ালস টু তাহলে 1 নিউটন ইন্টু 1 মিটার। এবার আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন ইন্টু 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার। তাহলে বসিয়ে দাও, তাহলে দেখো 10⁷ ডাইন সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটার মানেই তো আর্ক, তাহলে এটা হয়ে গেল। তখন আমরা বলতে পারি 1 জুল সমান 10⁷ আর্ক। ক্লিয়ার? এটা হচ্ছে এর মধ্যে রিলেশন।
1 জুল সমান 10⁻⁷ আর্ক। এবারে আসছি আমরা অভিকর্ষীয় এককে। কার্যের অভিকর্ষীয় একক যখন আমরা যাব তাহলে সেক্ষেত্রে দেখো সেই একই রকম আসবে, সেক্ষেত্রে একটু আলাদা। তাহলে বলটা যেটা আসছে W সমান F/s cos থিটা, cos থিটা সেখানে সেই 1 আসবে আমাদের, অর্থাৎ থিটা সমান 0 ডিগ্রি, তাহলে এটা cos 0 ডিগ্রি সমান হয়ে যাবে 1, অর্থাৎ বলের অভিমুখেই বলবো সবসময়। এই এফটা যেটা ছিল এফটাকে চেঞ্জ করে দেবো। এফটা ছিল সিজিএস এর ক্ষেত্রে এফ বলেছিলাম 1 ডাইন ছিল, ঠিক আছে। এই 1 ডাইনটাকে আমরা রিপ্লেস করে দেবো 1 গ্রাম ভার। 1 গ্রাম ভার বলের অধীনে যদি সরণ ঘটে 1 সেন্টিমিটার, তার মানে একটা বস্তু 1 গ্রাম ভরের একটা বস্তু থাকবে, সেটা 1 সেন্টিমিটার যদি সরণ ঘটে, 1 গ্রাম ভার বল কাজ করছে, সেই বলের অধীনে যদি বলের দিকে 1 সেন্টিমিটার সরণ ঘটে, সেক্ষেত্রে কার্য হবে 1, কার্য সমান হবে W সমান হবে 1 গ্রাম সেন্টিমিটার। আর এসআই যদি বলা হয় তাহলে এসআইয়ের ক্ষেত্রে শুধু এটা পাল্টে যাবে, 1 গ্রামের জায়গায় গ্রাম ওয়েটের জায়গায় হবে 1 কেজি ওয়েট। 1 কেজি ভার বলের ক্রিয়ায় যদি কোনো বস্তুর সরণ বলের অভিমুখে 1 মিটার ঘটে, তাহলে সেক্ষেত্রে কার্য হবে 1 কেজি মিটার, কিলোগ্রাম মিটার যেটাকে বলি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি, কোনো বস্তুর উপর এক কেজি ভার বা কেজি ওয়েট বল প্রয়োগ করলে বলের অভিমুখে 1 মিটার সরণ ঘটলে যে কার্য হয় তাকে 1 কেজি মিটার কার্য বলা হয়। এটা কেজি, 1 কেজি মিটার কার্য বলা হয়। ক্লিয়ার? তাহলে এই যে কিলোগ্রাম মিটার আর গ্রাম সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটারের ক্ষেত্রে ঠিক একই রকম বলবে। তাহলে 1 গ্রাম ভার বলের প্রয়োগে, তাহলে বলটা হবে 1 গ্রাম ওয়েট, 1 গ্রাম ভার বলের প্রয়োগে সরণ হবে 1 সেন্টিমিটার, আর বলের অভিমুখে, এই কথাটা ইউজ করবে, অভিমুখে অবশ্যই। তাহলে কোনো বস্তুর উপর 1 গ্রাম ভার বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে 1 সেন্টিমিটার সরণ ঘটে, তবে কার্য হবে 1 গ্রাম সেন্টিমিটার। ক্লিয়ার? এবার একটু দেখে রাখো যে কার্যের একটু বড় একক আছে কিলোজুল, মেগাজুল। কিলোজুল যেটা আমরা ইউজ করি, কার্যের পরম একক যেটা ছিল, কার্যের পরম একক কী ছিল? জুল। এটা ছোট একক, এর বড় একক হয়ে যাচ্ছে কিলো জুল, অর্থাৎ 1 কিলো জুল সমান আমরা বলতে পারি 10⁻³ জুল। আবার মেগা জুল আছে, মেগা জুল, মেগা মানে 10⁶, তাহলে 1 মেগা জুল সমান হচ্ছে 10⁶ জুল। মেগা মানে 10⁶ চলে এলো, কিলো মানে 10⁻³। এগুলো বড় একক, কার্যের বড় একক। ঠিক আছে, এবার আসছি আমরা কার্যের মাত্রা। তাহলে কার্যের মাত্রা কার্য সমান আমরা কি জানি? কার্য সমান বল গুণিত সরণ গুণিত cos থিটা। cos থিটা যেহেতু মাত্রাহীন, তাহলে এটা মাত্রাহীন, তাহলে বলের মাত্রা আর সরণের মাত্রা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে বলের মাত্রা কি জানি? বল আমরা জানি mL/t-2 বলের মাত্রা, আর সরণের মাত্রা হচ্ছে L, আর সেটা মাত্রাহীন, সেটা থাকছে না, তাহলে mL² t-2।
এটা হচ্ছে কার্যের মাত্রা। ওকে, আচ্ছা, আরেকটা যেটা বলে দিয়েছিলাম এটা তবু আরেকবার যদি রয়েছে বলে দিচ্ছি। তাহলে কার্য সমান বল গুণিত সরণ বলছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মে বললে এফ ডট এস। এটা হচ্ছে বল, এটাও ভেক্টর রাশি, আর এটা সরণ, এটাও ভেক্টর রাশি, কিন্তু এদের গুণফল হচ্ছে স্কেলার রাশি। তাহলে এটা হচ্ছে স্কেলার গুণফল, এটা হলো স্কেলার গুণফল। তাহলে তোমাদের অনেক সময় প্রশ্ন দেওয়া হয় যে দুটো ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশির উদাহরণ দাও, তাহলে কার্য হবে, কার্য একটা স্কেলার রাশি যেটা দুটো ভেক্টর রাশির গুণফল। ক্লিয়ার? কী গুণফল? না স্কেলার গুণফল, এই জন্য গুণফলটা স্কেলার রাশি হয়েছে। দুটো ভেক্টরের দু ধরনের গুণ হয়, একটা স্কেলার গুণফল, একটা ভেক্টর গুণফল। এটা স্কেলার গুণফলে ডট ইউজ করেছি, যদি ভেক্টর গুণফল হতো তাহলে সেক্ষেত্রে আমরা এই ক্রস বি ইউজ করতাম। এই ক্রস সাইনটা মানে বোঝাচ্ছে এটা ভেক্টর গুণফল, এটা ভেক্টর গুণফল, যেটা তোমরা পরের ক্লাসে শিখবে। আচ্ছা, এবারে আমরা এসে যাচ্ছি কার্যের যে ভাগ, অর্থাৎ কার্যের যেটা আমরা মূলত দুটো ভাগে ভাগ করেছি, সেই অ্যাঙ্গেলটার কথা একটু চিন্তা করে দেখো। একটার ক্ষেত্রে ছিল থিটা লেস দেন 90, আর একটা ছিল থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর একটা হচ্ছে থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। থিটাটা জিনিসটা কী ছিল? অর্থাৎ যেদিকে আমি বল প্রয়োগ করছি যেদিকে সরণ ঘটছে তার সঙ্গে থিটা কোণে, এটা হচ্ছে বল, এটা সরণ, এটা বল, এদের মধ্যে যে কোণ সেই কোণটাই হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। এই থিটার বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কার্য হবে না, কার্য সেক্ষেত্রে শূন্য। আর যদি থিটাটা লেস দেন 90 ডিগ্রি হয়, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করছি এদিকে, এটা হচ্ছে বল, আর সরণ ঘটছে এদিকে, এটা সরণ, এদের মধ্যে কোণ হচ্ছে থিটা। এই থিটাটা দেখতে পাচ্ছ এক্ষেত্রে সূক্ষ্ম কোণ, তাহলে থিটা যদি সূক্ষ্ম কোণে হয়, লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে হবে কার্য ঘটবে, তাহলে সেটা একটা নাম হবে। আবার এক্ষেত্রে দেখো বল প্রয়োগ করছি যেদিকে সরণ ঘটছে তার সঙ্গে অন্যদিকে, অর্থাৎ থিটাটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি, এটা থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রেও কার্য হবে, কিন্তু এদের ক্ষেত্রে আমরা আলাদা নাম দেব। ঠিক আছে? এটা হবে বলের দ্বারা কার্য, বলের দ্বারা কার্য। এটা তো কার্য হচ্ছে না, তাহলে এটা ক্ষেত্রে কার্যহীন বল বলবো, কার্যহীন বল। আর এক্ষেত্রে নাম হবে বলের বিরুদ্ধে কার্য। অর্থাৎ তোমাকে দেখতে হবে শুধু অ্যাঙ্গেলটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলেই হয়ে যাবে কিন্তু বলের দ্বারা কার্য, আর যদি স্থূলকোণ হয় তাহলে সেক্ষেত্রে হবে বলের বিরুদ্ধে কার্য। ক্লিয়ার? তাহলে এই যে লিমিটটা এটা মনে রাখবে, এটা খুব ভাইটাল। তার মানে লেস দেন 90 মানে 0 থেকে, তাই তো 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত পড়ে যাচ্ছে, 90 থেকে ছোট, কিন্তু 0 থেকে, তার মানে অ্যাকচুয়াল লিমিটটা হচ্ছে 0 ডিগ্রির থেকে বড় বা ইকুয়াল হতে পারে, আর 90 থেকে ছোট, এটা অ্যাকচুয়াল লিমিটটা। আর এক্ষেত্রে শুধুমাত্র 90 ডিগ্রি। আর এক্ষেত্রে দেখো থিটাটা হবে 90 ডিগ্রির থেকে বড়, ঠিক আছে, থিটা 90 ডিগ্রির থেকে বড়, আর লেস দেন হবে লেস দেন ইকুয়াল টু 180, তাহলে লেস দেন ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা ওই পাশে দিলে ভালো হতো, 180 থেকে 180 সমানও হতে পারে বা 180 থেকে ছোট হতে পারে। অর্থাৎ লিমিটটা হবে 90 ডিগ্রি থেকে আপ টু 180 ডিগ্রি। এই যে 90 ডিগ্রির পর থেকে, 90 ডিগ্রি হলে কিন্তু কার্য শূন্য, ওই জন্য 90 ডিগ্রিতে ইকুয়াল সাইন দেওয়া হবে না। ঠিক আছে? 90 ডিগ্রির থেকে বড়, কিন্তু 180 থেকে সমান হতে পারে, ছোট হতে পারে, 180 সমান বা ছোট হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা বলছি বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য। তাহলে তোমাকে যদি বলা হয় বলের দ্বারা কার্য কী, তাহলে এক কথায় বলবে
বলের দ্বারা কার্য। তাহলে এক্ষেত্রে বলবে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের সঙ্গে সূক্ষ্ম কোণে হয়, সূক্ষ্ম কোণে ঘটে, তবে তাকে বলের দ্বারা কার্য বলা হয়। যেমন ধরো একটা বল নিচের দিকে পড়ছে, তাহলে তার ওজন হচ্ছে নিচের দিকে, অভিকর্ষ বল নিচের দিকে, তার সরণ হচ্ছে নিচের দিকে। তাহলে যেদিকেই বল প্রয়োগ করা হয়েছে সেদিকেই তার সরণ ঘটছে। তাহলে এক্ষেত্রে থিটা হয়ে গেল 0 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে বলের দ্বারা কার্য। আবার আমরা যে নর্মাল উদাহরণগুলো দিই, বল প্রয়োগ করেছি এদিকে, তার সঙ্গে সরণ ঘটছে এরকম সূক্ষ্ম কোণে, তাহলে এটা বল প্রয়োগ করা হচ্ছে এফ, এটা লেস দেন 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে হচ্ছে বলের দ্বারা কার্য। ঠিক আছে, তাহলে বলের বিরুদ্ধে কার্যের সঙ্গে শুধুমাত্র এটা পাল্টে দিবে, এই জায়গাটা সূক্ষ্ম কোণের জায়গায় করবে স্থূল কোণে ঘটে, তাহলে হয়ে যাবে বলের বিরুদ্ধে কার্য। সেক্ষেত্রে উদাহরণগুলো দেখো লক্ষ্য করে। তাহলে বলের বিরুদ্ধে কার্য, তাহলে এক্ষেত্রে হবে স্থূল কোণে, স্থূল কোণে ঘটে। যেমন একটা উদাহরণ দিচ্ছিলাম দেখো, সেই যে পাটাতনে একটা নততল বরাবর একটা বস্তুকে তোলা হচ্ছে ধরো, তাহলে উপরের দিকে বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে, তার না উপরের দিকে সরণ ঘটছে, এই দিকে তোলা হচ্ছে তার দিকে সরণ, আর ওজন কাজ করছে নিচের দিকে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখো, এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি। এটা দেখো গ্রেটার দেন 90 ডিগ্রি। আবার যদি একটা বলকে উপরের দিকে ছোঁড়া হয়, একটা বলকে উপরের দিকে ছোঁড়া হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে তার সরণ হচ্ছে উপরের দিকে, আর ওজন কাজ করছে নিচের দিকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো 180 ডিগ্রি, তাহলে বিপরীতমুখী হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। এগুলো হলো বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ। ক্লিয়ার? তাহলে বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য। আমরা সবসময় বলের দ্বারা কার্যটাকে ধনাত্মক কার্য ধরি, এটাকে আমরা পজিটিভ ওয়ার্ক বলি, আর এটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক দিয়ে প্রকাশ করি। বলের বিরুদ্ধে কার্যটাকে নেগেটিভ ওয়ার্ক। ঠিক আছে, বলের বিরুদ্ধে কার্য, বলের দ্বারা কার্য। এবার হচ্ছে কার্যহীন বল, এটা শেষ পয়েন্টে আসছি। কার্যহীন বল, কার্যহীন বল এটা হচ্ছে যখন আমরা বল প্রয়োগ করব, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, অথচ অভিলম্ব দিকে সরণ ঘটবে, এদিকে সরণ আর এদিকে প্রযুক্ত বল, অর্থাৎ অ্যাঙ্গেলটা হবে এক্স্যাক্ট 90 ডিগ্রি। এক্স্যাক্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় সেক্ষেত্রে কার্য হবে 0। আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখাই, ডব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা। তাহলে দেখো এক্ষেত্রে ডব্লিউ সমান 0 করতে যদি চাই, তাহলে দুটো ভাগে 0 হচ্ছে, হয় এস 0 নতুবা কস থিটা 0। তাহলে এস যদি 0 হয় সেক্ষেত্রেও কার্য 0 হয়ে যাবে। আবার যদি থিটাও যদি 0 হয়, না থিটাটা 0 নয়, কস থিটা 0 হয়, কস থিটা 0 হয়, তাহলে সেক্ষেত্রেও কার্য 0 হয়ে যাবে। তাহলে আমরা কার্যহীন বলের দুটো পার্টে বলবো। যদি সরণ 0 হয় তাহলে সেক্ষেত্রে কার্য 0, তাহলে কার্য 0। অথবা 2 নম্বরে বলবো অভিলম্ব দিকে সরণ ঘটে, অভিলম্ব দিকে সরণ ঘটে, তাহলে সেক্ষেত্রে কস থিটা সমান 0 হয়ে যাবে। কস 90 মান 0 হয়, অভিলম্ব দিকে মানে 90 ডিগ্রি, তাহলে কস 90 0 হবে।
তাহলে সেক্ষেত্রেও কিন্তু কার্য শূন্য। এই দুটোকে কম্বাইন করে যদি আমরা বলি তাহলেই কার্যহীন বলের সংজ্ঞা হয়ে যাবে। অর্থাৎ তাহলে লিখে ফেলো, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ না ঘটে অথবা বলের সঙ্গে অভিলম্ব দিকে সরণ ঘটে, তবে কার্য শূন্য হয়। এক্ষেত্রে বলকে কার্যহীন বল বলে। তাহলে দুটো জায়গা একটু ক্লিয়ার রাখবে। এক হচ্ছে যদি সরণ না ঘটে তাহলেও কার্য শূন্য, আবার যদি অভিলম্ব দিকে সরণ ঘটে, সরণ ঘটলে অভিলম্ব দিকে সরণ ঘটে যায়, তাহলেও কার্য শূন্য। যেমন একটা এক্সাম্পল দেখো, যদি আমরা একটা দেওয়ালে, একটা বড় দেওয়ালে, একটা বড় দেওয়াল রয়েছে, একটা বিরাট দেওয়াল, এর উপরে আমরা একজন ব্যক্তি মনে করো খুব অল্প বল প্রয়োগ করছে, এখানে একজন দাঁড়িয়ে ওটাকে ঠেলার চেষ্টা করছে, ঠিক আছে? তাহলে সামান্য বল প্রয়োগ করছে, তাহলে বল প্রয়োগ হয়েছে, এখানে বল প্রয়োগ করেছে, কিন্তু সরণ শূন্য, তাই তো? সরণটা শূন্য, তাহলে কার্য কী হবে? শূন্য। আবার তিনটে উদাহরণ আমি বলছি, দেখো। প্রথম ক্ষেত্রে হচ্ছে যদি একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে? মনে করো সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে, তাহলে এই জায়গায় সূর্য রয়েছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এখানটায় পৃথিবী। তাহলে যখন পৃথিবী ঘুরছে তাহলে তাদের মধ্যে মহাকর্ষ বল কাজ করছে, অর্থাৎ এই বরাবর বলটা কাজ করছে, এটা হচ্ছে মহাকর্ষ বল। আর সরণটা ঘটছে তার সঙ্গে, দেখো যে কোনো বড় সময় সরণটা ঘটছে এইদিকে, অর্থাৎ বৃত্তের এখানে যদি স্পর্শক টানো, স্পর্শক দিকে হবে, তাহলে এটা হচ্ছে সরণ, যে কোনো মুহূর্তের সরণ। তাদের মধ্যে অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল কত হচ্ছে? অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও দেখো যদি ফর্মুলায় বসাও, তাহলে ডব্লিউ সমান এফ cos 90 ডিগ্রি, তাহলে cos 90-র মান 0 হয়, তাহলে 0 হয়ে যাবে, কারণ cos 90টা 0। ক্লিয়ার? তাহলে কার্য এখানে শূন্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বৃত্তপথে আবর্তনশীল কোনো বস্তুর ক্ষেত্রে মহাকর্ষ বল, যদি বলি সূর্য আর পৃথিবীর ক্ষেত্রে মহাকর্ষ বল কোনো কার্য করে না। ক্লিয়ার? আবার একই জিনিস যদি আমরা অভিকেন্দ্র বলের ক্ষেত্রে বলি, একটা বস্তুকে সুতোয় বেঁধে ঘোরানো হচ্ছে, ঠিক আছে? একটা বস্তুকে সুতোয় বেঁধে ঘোরানো হচ্ছে, এখানে সুতো দিয়ে একটা বস্তুকে বেঁধে দিয়েছ, আর এখানে আঙুলের সাহায্যে ঘোরানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কাজ করবে কি? অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলটা ঘোরানোর জন্য বৃত্তের ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে কাজ করে, ঠিক আছে? এইদিকে। আর সেই সরণ দেখো, সরণ যে কোনো সময় সরণ হবে সেই বৃত্তের স্পর্শক বরাবর, এই দিকে সরণ। তাহলে এক্ষেত্রেও দেখো অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে θ = 90 ডিগ্রি। তাহলে সেই আগের মতো ডব্লিউ সমান এফ এস cos 90, cos 90-র মান 0 হয়, তাহলে এক্ষেত্রেও কৃতকার্য শূন্য, তাহলে এটাও কার্যহীন বল। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে কার্যহীন বল। আরেকটা রয়েছে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো চৌম্বক বল, কার্যহীন বল। বেগ এদিকে দেওয়া আছে, বল চুম্বক ক্ষেত্র ওদিকে, আর বলটা কাজ করছে তার সঙ্গে সমকোণে, ওটাও একটা কার্যহীন বল, চৌম্বক বল। দেখো দেখার জায়গা এইখানটায় করে দিচ্ছি। এদিকে হচ্ছে একটা আধানগ্রস্ত কণা, আধানগ্রস্ত কণার বেগ, এইদিকে একটা আধানগ্রস্ত কণা গতিশীল আছে, ভি বেগে গতিশীল, আর এখানে চুম্বক ক্ষেত্রটা আছে তার সঙ্গে সমকোণে, অর্থাৎ এই দিকে রয়েছে, এই দিকে রয়েছে চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? তাহলে ও একটা উপরের দিকে বল পাবে,
ঠিক আছে, ওপরের দিকে বলটা এখানে আঁকা যাবে না, এটাকে একটু ঘুরিয়ে আঁকতে হবে। তাহলে চুম্বক ক্ষেত্রটাকে একটু কোণ করে আঁকি, তাহলে উপরের দিকটাকে আমি আঁকবো এই দিকে, এইটাকে উপরের দিক বোঝাবে, এটা উপরের দিক আপওয়ার্ড। তাহলে এদিকে হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর এটা উপরের দিকে যেটা হচ্ছে, উপরের দিকে এটা পাবে সে বল অনুভব করবে, অর্থাৎ এদিকে তার স্মরণ ঘটবে। তাহলে এই যে লক্ষ্য করে দেখো, যেদিকে গতিবেগ, গতিবেগ তার সঙ্গে দেখো এদিকে যদি স্মরণ বলি, তাহলে স্মরণ হচ্ছে এদিকে, আর চুম্বক বল উপরের দিকে, এটা চুম্বক বল, এদের সঙ্গে অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রেও কৃতকার্য সমান হবে এফ এস কস 90 ডিগ্রি, অর্থাৎ কৃতকার্য 0। আধানগ্রস্ত কণাটা গতিশীল হচ্ছে এই দিকে, অর্থাৎ আধানগ্রস্ত কণাটা ছুটে যাচ্ছে এইদিকে, চুম্বক ক্ষেত্র দেওয়া আছে ওই দিকে চুম্বক ক্ষেত্র, তাহলে ওই বলটা উপরের দিকে একটা বল অনুভব করবে। ঠিক আছে, তাহলে এই উপরের দিকে বল অনুভব করছে, অথচ স্মরণ করছে তার সঙ্গে সমকোণে, তাহলে এক্ষেত্রে কার্য 0, অর্থাৎ চুম্বক বল কার্য করে না। এটা খুব ভাইটাল পয়েন্ট। চুম্বক বল, এটা হচ্ছে চুম্বক বল, চুম্বক বল, চুম্বক বল কোনো কার্য করে না। ঠিক আছে, সূর্য আর পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলও কোনো কার্য করে না, আবার অভিকেন্দ্র বলও কোনো কার্য করে না, আর দেওয়ালকে ঠেলা হলে সেক্ষেত্রেও কোনো কার্য হয় না। এগুলো সবই কার্যহীন বলের উদাহরণ। ক্লিয়ার? আবার যদি দেখো যে দড়ি টানাটানি খেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি উভয় পক্ষ একই বলে উভয় পাশে টানে, তাহলে সেক্ষেত্রেও স্মরণ শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে কার্য হয় না। ক্লিয়ার? তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, আবার কার্যহীন বলের অনেকগুলো উদাহরণ পেয়ে গেলাম। ক্লিয়ার? এবারে দেখো কিছু উদাহরণ দেওয়া আছে, নিচের ক্রিয়াকলাপগুলি দেখো, কার্যের ধারণা থেকে বলার চেষ্টা করো কোন ক্ষেত্রগুলি কার্য হচ্ছে, কোন ক্ষেত্রগুলিতে কার্য হচ্ছে না। দীপিকা পুকুরে সাঁতার কাটছে, তাহলে পুকুরে সাঁতার কাটলে সাঁতার কী হচ্ছে, তার স্মরণ ঘটছে, তাই তো? স্মরণ ঘটলে কী হবে না, ওজন কাজ করছে নিচের দিকে, আর স্মরণ ঘটছে তার সঙ্গে অভিলম্ব দিকে, তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হবে না, কিন্তু জলের যে বাধার বিরুদ্ধে সে কার্য করবে, তাই তো? তাহলে এক্ষেত্রে কার্য 0, কেন না, থিটাটা 90 ডিগ্রি বলে, থিটাটা 90 ডিগ্রি বলে কার্য 0, ওজনের বিরুদ্ধে কার্য হচ্ছে না, কিন্তু জলের যে বাধা তার বিরুদ্ধে কার্য হচ্ছে। একটি গাধা তার পিঠে বোঝা বহন করে অনুভূমিক পথে সমতলে চলছে, দেখছো অনুভূমিক পথে চলছে, তাহলে একই রকম, তাহলে ওজনটা কাজ করছে নিচের দিকে, স্মরণ ঘটছে তার সঙ্গে সমকোণে, তাহলে কার্য 0 হবে না। বাইকলের সাহায্যে কুয়ো থেকে জল তোলা হচ্ছে, কুয়ো থেকে জল তোলা মানে সেই যে ছবিটা বলেছিলাম, তাহলে জলের ওজন কাজ করছে, যেখানে জল আছে জলের ওজন কাজ করছে নিচের দিকে, ঠিক আছে, আর তাকে তোলা হচ্ছে ওপরের দিকে, তাহলে স্মরণ হচ্ছে উপরের দিকে, তাহলে এক্ষেত্রে থিটা 180 ডিগ্রি, তাহলে এটা বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। একটি সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া কী হচ্ছে, কোনো স্মরণ ঘটে না, তাহলে এক্ষেত্রে স্মরণ হয় না, স্মরণ না হলে কার্য 0। একটি ইঞ্জিন ট্রেনকে টানছে, ইঞ্জিন ট্রেনকে যখন টানছে সে একই রকমভাবে, এরকম দেখো ইঞ্জিনটা যাচ্ছে অনুভূমিক দিকে, ওজনটা কাজ করছে নিচের দিকে, তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে কোনো কার্য হবে না, অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হবে না। কিন্তু খেয়াল রাখবে, যখন চাকাটা ট্রেনের ক্ষেত্রে যদি ধরি, তাহলে ট্রেনের পাতের সঙ্গে এই চাকার মধ্যে ঘর্ষণ বল কাজ করবে, সেই ঘর্ষণের বিরুদ্ধে কিন্তু কার্য করতে হবে। তাহলে ইঞ্জিন টানছে মানে ইঞ্জিনটা কাজ করছে কার পক্ষে না, ঘর্ষণ বলের বিরুদ্ধে, কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে না, এটা খেয়াল রাখবে। তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য, কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হচ্ছে না। সূর্যালোকে খাদ্যশস্য শুকানো হচ্ছে, তাহলে এক্ষেত্রেও স্মরণ কী হচ্ছে, স্মরণ 0, তাহলে কার্য হবে না। বায়ুপ্রবাহের জন্য পালতোলা নৌকা চলছে, পালতোলা নৌকার ক্ষেত্রে কী হচ্ছে, নৌকায় যখন হাওয়া লাগছে তাহলে অনুভূমিক দিকে চলছে, ঠিক আছে, তার ওজন কাজ করছে নিচের দিকে, তাহলে সেই একই ছবি, থিটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কাজ করছে না। কিন্তু নৌকাটা যখন জলের মধ্য দিয়ে যাবে, নৌকাটা জলের মধ্য দিয়ে যখন যাচ্ছে, তাহলে জলের বাধা অতিক্রম করতে হচ্ছে নৌকাটাকে, তাহলে সেই বাধার বিরুদ্ধে কিন্তু কার্য করতে হবে। তাহলে পালে যখন হাওয়া লাগছে, সেই হাওয়াটাকে হচ্ছে বাধার বিরুদ্ধে কার্য করতে সাহায্য করছে। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে না ঠিকই, কিন্তু জলের ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করো।
কার্যের মাত্রার সংকেত কি হবে? কার্যের মাত্রার সংকেত আমরা করেছি ml স্কয়ার t মাইনাস 2, তাহলে ml স্কয়ার t মাইনাস 2। কোনটি স্কেলার রাশি? বল, বেগ, সরণ, শক্তি। আমরা একটু আগে পেয়েছিলাম কার্য সমান কি f ডট s, তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। কার্য আর শক্তি একই, তাহলে শক্তিটাই স্কেলার রাশি। 1 কেজি ভরের কোনো বস্তুর শক্তি 1 জুল হলে তার বেগ হবে 1 কেজি ভরের কোনো বস্তুর শক্তি 1 জুল হলে তার বেগ কত হবে? এটা আমাদের এই পর্যায়ে নয়। 1 কেজি ভরের কোনো বস্তুর শক্তি 1 জুল, তাহলে হাফ mv স্কয়ার দিয়ে করতে হবে, এটা এই চ্যাপ্টারে নয়, ওটা বাদ দাও। প্রদত্ত চিত্র অনুযায়ী কার্য কোনটা হবে? দেখো এফ আর এদিকে ডি, তাহলে এফ কস থিটা ইন্টু ডি, এফ কস থিটা ইন্টু ডি। এটা ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অভিমুখের মধ্যে কোণ হবে ঋণাত্মক কার্য। দেখতে পাচ্ছ ঋণাত্মক কার্য মানে গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। গ্রেটার দেন 90, এখানে একটাই অপশন আছে 180। 1 কিলোগ্রাম মিটার সমান কত? 9.81 জুল, 981 জুল, 9.81 আর্ক, 981 আর্ক। তাহলে 1 কিগ্রা মিটার, 1 কিগ্রা মিটার সমান কি করতে পারি? 1 কেজি ওয়েট, এটাকে জি দিয়ে গুণ করে দিই, জি, তাহলে কেজি ওয়েট কি হয়ে গেল? আচ্ছা, 1 কেজি মিটার মানে 1 কেজি ওয়েট, 1 কেজি ওয়েট ইন্টু 1 মিটার, তাই তো? 1 কেজি ওয়েটটাকে আমি করে দিচ্ছি তাহলে 1 ইন্টু 9.8 নিউটন ইন্টু 1 মিটার, তাহলে দেখো 9.8 জুল, তাহলে 9.8 জুল, 9.81 জুল। কার্যহীন বলের উদাহরণ ঘর্ষণ বল, অভিকেন্দ্র বল, পৃষ্ঠটানজনিত বল, কোনোটিই নয়। অভিকেন্দ্র বল হচ্ছে কার্যহীন বল, যেটা আমরা করেছিলাম, কারণ থিটা এখানে। অভিকেন্দ্র বল একটা বস্তুকে যখন সুতো দিয়ে বেঁধে ঘোরাচ্ছ, তাহলে অভিকেন্দ্র বল হচ্ছে ব্যাসার্ধ বরাবর, আর সরণ হচ্ছে স্পর্শক বরাবর। এতে কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এফ এস কস 90, কস 90-র মান 0 হয়, অতএব কার্য হয়ে যাচ্ছে 0। অভিকেন্দ্র বল। জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি আমি করে দিয়েছি। 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ। 10⁷ আর্গ কোথায়? এই যে বল ও সরণের মধ্যস্থ কোণ কত হলে কার্য শূন্য হয়? 90 ডিগ্রি হলে। 1 গ্রাম সেমি সমান কত আর্গ? 1 গ্রাম সেমি সমান 1 গ্রাম ওয়েট, 1 গ্রাম ওয়েট ইন্টু 1 সেমি। এখানে 1 গ্রাম ওয়েটকে আমি করে দিচ্ছি 1, 980, এটা হয়ে যাচ্ছে ডাইন ইন্টু 1 সেমি, তাহলে ডাইন সেমি মানে হচ্ছে 980 আর্ক, ঠিক আছে? তাহলে 980 বসে যাবে, 980 আর্ক। ক্লিয়ার? তাহলে এবারে নেক্সট কোশ্চেনে আসছি। 5 নিউটন বলের ক্রিয়ায় একটি বস্তুকে বলের অভিমুখে 1 সেমি সরাতে, তাহলে এফ হচ্ছে 5 নিউটন, ঠিক আছে? আর এস হচ্ছে 1 সেমি। 1 সেমিকে মিটারে করে নাও, 1/100 মিটার, ঠিক আছে? বলের অভিমুখে মানে বলের অভিমুখে তাহলে তোমার আর বিশেষ করার দরকার নেই। তাহলে বসিয়ে দাও ডব্লিউ সমান এফ এস, যেহেতু অভিমুখে তার মানে যেদিকেই বল সেদিকেই সরণ, তাহলে থিটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1। তোমাদের সব এইরকমই থাকবে। তাহলে বসিয়ে দাও 5 ইন্টু 1/100 এত জুল। একটি বস্তুকে 500 মিটার সরাতে 1000 জুল কার্য করতে হয়, তাহলে সরণ হচ্ছে 500 মিটার, ঠিক আছে? তাহলে এফটা নিশ্চয়ই চাইছে, আর ডব্লিউ দেওয়া আছে 1000 জুল। অবশ্যই এখানে থিটা সমান 0 ডিগ্রি, অর্থাৎ তুমি ফর্মুলা ইউজ করবে ডব্লিউ সমান এফ এস কস 0 ডিগ্রি, অর্থাৎ এটা 1 বসাবে, অর্থাৎ তাহলে এক্ষেত্রে হচ্ছে 1000 সমান এফ ইন্টু 500, ঠিক আছে? তাহলে সলভ করে নেবে। তাহলে এফ সমান হচ্ছে 2 নিউটন। কোনো বস্তুর উপর 3 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এফ সমান হচ্ছে 3 নিউটন।
বলের অভিমুখের সঙ্গে 60 ডিগ্রি কোণে, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি কোণে 6 মিটার সরণ ঘটেছে, এস সমান 6 মিটার। কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। তাহলে ডব্লিউ সমান এফ এস cos 60 ডিগ্রি, এফ হচ্ছে 3 নিউটন, এস হচ্ছে 6 মিটার, আর cos 60 মান এখানে দেওয়া আছে, cos 60 মান হচ্ছে হাফ। তাহলে এটা হচ্ছে 6 3 18, 18/2 9 নিউটন মিটার, নিউটন মিটার মানে জুল, তাহলে 9 জুল। 60 কেজি ভরের এক ব্যক্তি 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 2 মিনিটে 10 মিটার উপরে উঠল। ঠিক আছে, তাহলে ব্যক্তির ভর হচ্ছে 60 কেজি আর তার সে ওজন নিয়েছে 10 কেজি, তাহলে মোট হচ্ছে 70 কেজি। 70 কেজি ওজন, কতটা উপরে উঠছে, সরণ হচ্ছে 10 মিটার। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি দেখো, তাহলে 70 কেজি যার ওজন, তার বল কত হবে? অ্যাকচুয়ালি 70 কেজি ওয়েট, 70 কেজি ওয়েট 70 × 9.8 নিউটন, তাহলে বল হয়ে গেল এইটা। তাহলে ডব্লিউ সমান এফ এস cos থিটা, এখানে কি হচ্ছে, উপরে উঠছে, তাহলে 180, তাহলে এফ হচ্ছে 70 × 9.8 নিউটন, আর এস হচ্ছে 10 মিটার, আর cos থিটা হচ্ছে 180, cos 180 ডিগ্রি, উপরের দিকে উঠছে cos 180 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে cos 180 মান হচ্ছে -1, তাহলে -70 × 9.8 × 10 জুল। মাইনাস এসছে কেন? বিরুদ্ধে কার্য বলে, নেগেটিভ কার্য, ওই জন্য মাইনাস এসছে। ঠিক আছে, তোমরা মাইনাস না দিয়েও করতে পারো, কিন্তু এখানে আমি বসিয়েছি এক্সাক্ট, ওই জন্য এটা এসছে। তাহলে ওই ব্যক্তি অভিকর্ষ বলের বিরুদ্ধে এত কার্য করবে, এই বলের বিরুদ্ধে কার্যের জন্য ঋণাত্মক সাইনটা এসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা এই ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ।